আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা আইডেন্টিফিকেশন অ্যাডভার্ব এর ক্লাস করব। অ্যাডভার্ব এর নিয়ে অনেকের অনেক সমস্যা হয়। ইনশাল্লাহ এই ক্লাসের পর একদম 100-তে 100% ক্লিয়ার হয়ে যাবে। সাথে হইতেছে আমরা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা যদি শেষ করে ফেলি তাহলে আমি বলছি 99% আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বলা আমাদের শেষ হয়ে গেছে। বাকি যতটুকু 1% আছে এটা আমরা যখন প্রোনাউন নিয়ে ডিটেলস পড়বো, ভার্ব নিয়ে ডিটেলস পড়বো, কনজাংশন নিয়ে অ্যাডভার্ব নিয়ে ডিটেলস পড়বো, তখন সেখানে হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। মেইনলি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বলতে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আইডেন্টিফিকেশনকে বোঝায়। আজকে আমাদের সেটা লাস্ট ক্লাস। তো মেইন কথা যেটা হইছে সেটা হচ্ছে যে এই যে আইডেন্টিফাইং অ্যাডভার্ব, এইখানে অ্যাডভার্ব মানে কি বলতো? অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হইতেছে, মোটামুটি তোমরা সবাই জানো, তাই না? ভার্বের সাথে অ্যাড থাকা, এটাই তো অ্যাডভার্ব। তো তোমাকে আমি একটা কিছু জিনিস শিখাই, কিছু ট্রিক্স শিখাই, ট্রিক্স গুলো পরীক্ষা হলে খুব কাজে লাগবে। ধরো একটা সেন্টেন্স দেওয়া, হ্যাঁ, এই সেন্টেন্সের শেষে একটা আন্ডারলাইন করা আছে, তাইলে এইটা তখন তোমার মাথায় ক্লিক করতে হবে যে তাহলে 90% সম্ভাবনা হইতেছে এই আন্ডারলাইন করা ওয়ার্ড বা এই গ্যাপ যেই ওয়ার্ডটা আছে, ধরো এখানে একটা এক্স যুক্ত ওয়ার্ড ছিল, সেটা আন্ডারলাইন করা, 90% ক্ষেত্রে সেটা অ্যাডভার্ব হয়, 10% ক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ হয়। বলো তো অ্যাডজেক্টিভ কোথায় হয়? যখন তুমি দেখতেছো যে এই জায়গায় একটা লিঙ্কিং ভার্ব দেওয়া আছে। কি দেওয়া আছে? লিঙ্কিং ভার্ব দেওয়া আছে, কেবলমাত্র তখন অ্যাডজেক্টিভ হয়, বাকি সকল ক্ষেত্রে অ্যাডভার্ব। এই একটা ছোট্ট ট্রিক্স ইউজ করে তুমি অনেক জটিল জটিল প্রশ্নের সঠিকভাবে দাগায় দিয়ে আসতে পারবা। বুঝো না বুঝো, সঠিকটা তুমি দাগায় দিয়ে আসতে পারবা। আচ্ছা, এখন ভার্ব কি অ্যাডভার্ব কি শুধু ভার্বকে মডিফাই করতে পারে? না, একটা অ্যাডভার্ব সে মডিফাই করতে পারে আর একটা অ্যাডভার্বকে, সে মডিফাই করতে পারে আর একটা ভার্বকে, সে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে, সে মডিফাই করতে পারে সম্পূর্ণ সেন্টেন্সকে। অর্থাৎ নাউন এবং প্রোনাউন ব্যতীত যাবতীয় আল্লাহ তাআলার দুনিয়ায় যা কিছু ওয়ার্ড, পার্টস অফ স্পিচ আছে, সব কিছুকেই সে মডিফাই করতে পারে। মেইনলি সে ভার্বকে মডিফাই করে, ঠিক আছে, বাট যে কোনোটাকেই সে মডিফাই করতে পারে। তো আমি আবারও বলতেছি যে আমাদের এই অ্যাডভার্বের সাথে অ্যাডভার্ব বা অ্যাডভার্বের সাথে ভার্ব বা অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ সেন্টেন্সের রিলেশন আমরা যতটা সহজে বুঝতে পারবো, সম্পর্কটা যতটা ভালোভাবে বুঝতে পারবো, ততই আমার সঠিকটা দাগানোর পসিবিলিটি বাড়বে। তো আর একটা ট্রিক্স তোমাকে শিখাই, সেটা হইতেছে, দেখতেছো যে একটা মেইন ভার্ব আছে, কি আছে? মেইন ভার্বের পরেই একটা ওয়ার্ড দিয়ে সেখানে আন্ডারলাইন করা আছে। 99% সম্ভাবনা, 99% সম্ভাবনা সেটা অ্যাডভার্ব হবে, ঠিক আছে, সেটা অ্যাডভার্ব হবে। 1% চান্স আছে সেটা নাউন হওয়ার, 1% চান্স আছে সেটা কি হওয়ার? নাউন হওয়ার, তাই না? আই লাইক সুইট, আই লাইক হিম, আই লাইক রহিম, আই লাইক করিম। লাইক তো এখানে মেইন ভার্ব, কিন্তু রহিম করিম তো এটা আমাদের অ্যাডভার্ব না, এটা তুমি বুঝতেই পারতেছো। হি কামস লেট, হি কামস হোম লেট, হি সিংস পারফেক্টলি, হি রাইটস পারফেক্টলি, তাই না? তো আর একটা মজার বিষয় হইতেছে, সাধারণত অ্যাডভার্ব গুলা দেখা গেছে আমি এই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। অর্থাৎ তুমি যদি দেখো, এবং এল ওয়াইটা সবসময় বুঝতেছো যে কোন এল ওয়াই? অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই। তাহলে তুমি যদি দেখো যে কোনো জায়গায় অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই যুক্ত একটা ওয়ার্ড এর নিচে আন্ডারলাইন করা আছে, তুমি চোখ বুঝে অ্যাডভার্ব দাগাই দিয়ে আসতে পারো। অ্যাডভার্ব জানার আগে এই কিছু ট্রিক্স এবং বেসিক জিনিস আমাদের জানার কথা উচিত ছিল। আমি এখানে সেই কথাটাই লিখছি। ট্রিক 1, সেন্টেন্সের শেষে গ্যাপ থাকলে 90% ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়, 10% অ্যাডজেক্টিভ। আর ট্রিক 2 হচ্ছে মেইন ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে দেখা গেছে একটা অ্যাডভার্ব বসে, তারপর একটা অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? দ্যাট মিন্স তুমি বুঝতে পারতেছো যে ভার্ব আর অ্যাডজেক্টিভ এই দুইটার মাঝখানে তুমি যদি এক্স ওয়ার্ড বসাইলা, তাহলে এই এক্স ওয়ার্ডটা 100% কি হবে? অ্যাডভার্ব হবে। এটা মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখো। মেইন ভার্ব অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডভার্ব, মেইন ভার্ব অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডভার্ব। কারণ কি? তোমার আমি একটা সুন্দর জিনিস বুঝাই, মুখস্থ করার কিছু নাই। এইখানে যেই এক্স ওয়ার্ডটা বসে, আইদার সে ভার্বকে মডিফাই করবে, আইদার সে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, কোনোটার একটা,
কোনোটার একটা, ধরো একজনের দুই বউ, সে রাত্রে এক বউয়ের বাসায় নাই, তার মানে আর এক বউয়ের বাসায় গেছে। হ্যাঁ, এক বউয়ের নাম ধরো জরিনা, আর এক বউয়ের নাম ধরো রহিমা, তাহলে রহিমার রুমে যদি না থাকে জরিনার রুমে থাকছে, জরিনার রুমে যদি না থাকে তাহলে রহিমার রুমে থাকছে। যাই থাকুক না কেন সে তো সেই, অর্থাৎ ভার্বকে মডিফাই করুক আর অ্যাডজেক্টিভকে মডিফাই করুক, সে বললাম অ্যাডভার্ব। কমন সেন্স। দেখো আমি একটু উদাহরণ দিয়ে বুঝাইলে তোমরা সবচেয়ে ভালোভাবে জিনিসটা ধরতে পারবা যে কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয়, খালি রুলস পড়লেই তো হবে না। ম্যান ক্যান নট লিভ অ্যালন, এখন নিচের দিকে আন্ডারলাইন করা আছে ভাই, প্রথমে আমি বুঝতে পারতেছি যে আন্ডারলাইন করা আছে সেন্টেন্সের কোথায় শেষে, তাহলে আমার মাথায় হিট করা লাগবে এটা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। দেখতেই পাইতেছো যে লিভ, ক্যান নট লিভ, এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের পরে আছে, ভার্বের পরে আছে, তাহলে আমি 99% শিওর ভার্বের পরে থাকা মানে সেটা অ্যাডভার্ব। এরপরে আমি একটু বেসিক চিন্তার মধ্যে ঢুকি যে আচ্ছা ম্যান ক্যান নট লিভ অ্যালন, তাহলে এই অ্যালনটা আসলে কাকে মডিফাই করতেছে? অ্যালনটা কি ম্যানকে মডিফাই করতেছে, নাকি অ্যালনটাকে ক্যান নট লিভ অ্যালনটাকে মডিফাই করতেছে? তুমি তোমার মনকে প্রশ্ন করো যে ম্যান অ্যালন নাকি ক্যান নট লিভ অ্যালন, উত্তর পাওয়া যাবা ক্যান নট লিভ অ্যালন। এমনকি তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি অ্যালনটাকে কেটে দাও, এটুকু আমি একটু যেভাবে ধরে রাখলাম, তাহলে ম্যান ক্যান নট লিভ সেন্টেন্স তো স্ট্রাকচারালি কমপ্লিট হইতেছে, তাই না? তাহলে এই অ্যালনটা আসলে লিভকে মডিফাই করতেছে, আবার একই সাথে সে ম্যান ক্যান নট লিভ টোটাল সেন্টেন্সটাকে মডিফাই করতেছে, টোটাল সেন্টেন্সটাকে মডিফাই করতেছে। তাহলে ভার্বের পাশে বসছে সেন্টেন্সের শেষে, আবার এটা কাইটা দিলে দেখতেছি যে টোটাল সেন্টেন্সটা স্ট্রাকচারও ঠিক আসতেছে, তাহলে 100% 100% এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, সেন্টেন্সের শেষে আছে। আচ্ছা তারপরে আসো ওয়াজ টেলিকাস্ট, তাহলে এটা ভার্ব, ভার্বের শেষে আছে। আচ্ছা এখন তুমি চিন্তা করো দ্য প্রোগ্রাম লাইভ নাকি ওয়াজ টেলিকাস্ট লাইভ, লাইভটা কার সাথে সম্পর্কযুক্ত? আমি বুঝলাম সম্পর্কটা ধরতে হবে। তুমি বুঝতেছো যে সম্প্রচারণ করা, ওয়াজ টেলিকাস্ট লাইভ, সেন্টেন্স পড়ে বুঝতে পারতেছো নিশ্চয়ই, একটা ক্লাস 5-এর ছেলেও বুঝতে পারবে যে সম্প্রচারণ করা লাইভ বুঝাইছে। তাহলে কি করা লাইভ? সম্প্রচারণ করা, এটা কি একটা ভার্ব? তাহলে ভার্বকে বোঝানো হয়েছে যে লাইভ, ভার্বটা ছিল লাইভ, দ্যাটস ওয়াই ইট ইজ অ্যান অ্যাডভার্ব। হি ইজ লিটল নট, দেখো আমি তোমাদের বলছিলাম এটা হচ্ছে একটা ভার্ব, হি ইজ, আর এটা হচ্ছে নোন, হি ইজ নোন। বলো তো নোনটা এখানে কি? তুমি লিটিলটা তো বাদ দিয়ে দিতে পারতেছো, হি ইজ নোন, লিটিলটা বাদ দিলে কি সেন্টেন্স কমপ্লিট হচ্ছে? তাহলে আমরা লিটিলটাকে একটু বাদ দিয়ে ধরলাম, হি ইজ নোন, এটা কি ভার্ব? তাহলে লিঙ্কিং ভার্ব বা মেইন ভার্বে যদি তুমি ধরো নোন আসতেছে, সে পরিচিত, তাহলে এটা কি? তার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, হি ইজ ফ্যামিলিয়ার, হি ইজ নোন, হি ইজ ফেমাস, ফেমাস কি অ্যাডজেক্টিভ না? তাহলে নোন এটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ। তাহলে বলো ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে বসছে, আইদার সে ইজ কে মডিফাই করতে হবে নাহলে নোন কে মডিফাই করতে হবে। ইজ কে তো মডিফাই করতেছে না, নোন পরিচিত, কেমন পরিচিত, তাহলে কেমন পরিচিত, নোন লিটিল পরিচিত, অল্প পরিচিত, তাহলে নোন কে মডিফাই করতেছে, তাহলে এটা 100% অ্যাডভার্ব। বলছিলাম না ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে বসলে সেটা অ্যাডভার্ব 100% হবে। তাহলে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার আমরা একদম ক্লিয়ার। ওকে, নিচের দিকে আসি, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ অ্যান অ্যাডভার্ব? The house is fine. The house is fine. ঠিক আছে, হাউসটা সুন্দর। তাহলে এইখানে ইজ আর ফাইন, এটা যদি লিঙ্কিং ভার্ব হিসেবে ধরি তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ, যদিও সেন্টেন্সের শেষে বসছে। ফাইন, ফাইনটা কি? হাউস ফাইন, তাহলে এই হাউসটা হচ্ছে নাউন, তাহলে এটা 100% কি হচ্ছে? এটা একটা অ্যাডজেক্টিভ হচ্ছে। The shirt suits me fine, আর দা এটা পরে আসছে বি নাম্বার, ডি নাম্বারটা আগে খেয়াল করি, he had to pay a fine, তাহলে এ এটা হচ্ছে ড্যাপ ফর্মুলার মধ্যে পড়তেছে একটা ওয়ার্ড, তাহলে এটা 100% কি হবে? নাউন হবে। আচ্ছা এরপরে আসো, তাহলে এ হয়ে গেল, এও আমার সঠিক উত্তর না, ডিও সঠিক উত্তর না। সিতে আসি, দ্য বটল হ্যাজ টু বি ফাইন, বোতলকে সঠিক হইতেই হবে, তাহলে এটা কি ভার্ব? টু বি ভার্ব, তাহলে এখানে সরাসরি তুমি দেখতে পারতেছো টু বি ভার্ব আছে, তাহলে এটা 100% এটাও অ্যাডজেক্টিভ হবে। টু বি ভার্ব, বি ভার্বের পরে আসলে, বি ভার্ব তো লিঙ্কিং ভার্ব, বি ভার্বের পরে বসলে তুমি অ্যাডজেক্টিভ দাগাই দিচ্ছ, তাহলে এইটাও না, সঠিক উত্তর বি। আমি বললাম জিনিসটা পড়িও নাই। এইটা হচ্ছে তোমার আমি বলি হইতেছে মানে ছাড়া নিয়ম। ছাড়া নিয়ম মানে কি? তুমি হইতেছে ক্রস নিয়ম বলি, যে তুমি 3টা যদি ভুল হয় তাহলে বাকিটা অটোমেটিকলি সঠিক। এখন আমরা এটা জাস্টিফাই করি যেটা কিভাবে অ্যাডভার্ব হইলো। বলছে দ্য শার্টস সুইটস মি ফাইন, দ্য শার্টস সুইটস মি ফাইন। আচ্ছা ফার্স্ট কোশ্চেন হইতেছে এটার
শেষে, সরি, এই জায়গাটা কি আছে, শেষে হইতেছে আমাদের, শেষে হচ্ছে আমাদের তোমার ইটা আছে, আন্ডারলাইন করা আছে, সব জায়গায় তো শেষে। আচ্ছা, এখন এইটুক যদি বাদ দিয়ে দিই, দেখো দ্য হাউস ইজ পূর্ণতা পায় না, এটুক বাদ দাও, দাও বটল হ্যাজ টু বি পূর্ণতা পায় না, হি হ্যাড টু পে এ পূর্ণতা পায় না। কিন্তু তুমি যদি দেখো দ্য শার্ট সুইটস মি ফাইন, সুইটস মি, ফাইনটা তুমি যদি চাপ দিয়ে ধরে রাখো, অর্থাৎ ফাইনটা কাইটা দাও, দ্য শার্ট সুইটস মি, তার মানে এইটা বললাম সেন্টেন্সটা স্ট্রাকচারালি পূর্ণরূপ পাচ্ছে। তাহলে এই ফাইনটা বললাম টোটাল সেন্টেন্সটাকে ওয়ান কাইন্ড অফ মডিফাই করতেছে। কিভাবে বুঝলাম, ওই যে তুমি যদি এটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে যদি সেন্টেন্সটা কমপ্লিট হয়, তাহলে বললাম সেন্টেন্সটাকে মডিফাই করতেছে। এটা এক নাম্বার। তাহলে আমি অটোমেটিকলি আরেকবার জাস্টিফাই করে ফেললাম। লাস্ট যে জাস্টিফাইটা করবো বেসিক নিয়ম দিয়ে, দ্য শার্ট সুইটস মি, তাহলে এই ফাইনটা, এই ফাইনটা কি আমার সাথে রিলেটেড, নাকি সুটসের সাথে রিলেটেড, নাকি দ্য শার্টসের সাথে ফাইন রিলেটেড? দ্য শার্ট সুইটস মি ফাইন, এই শব্দটা, এই সেন্টেন্সটা পড়ার পরে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে আমাকেও ফাইন বলা হয় নাই, এখানে শার্টকেও ফাইন বলা হয় নাই, ফাইন ভাবে স্যুট করে এইটা বোঝানো হয়েছে। তার মানে সুটস একটা ভার্ব, এটা 100% অ্যাডভার্ব, এটা 100% কি অ্যাডভার্ব, ঠিক আছে? ওকে, আচ্ছা আসো তাহলে ফার্স্টের যে মোটামুটি নিয়মটা ইনশাল্লাহ আমরা শেষ করছি। এখন আমরা একটা ফর্মুলায় যাব। অ্যাডভার্ব মানেই মনে রাখবা, অ্যাডভার্বের অ্যারাউন্ড 80% প্রবলেম তুমি এমপিটি ফর্মুলাতে শেষ করতে পারবা। সো এমপিটি ফর্মুলাটা অ্যাডভার্বের ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো ইজিয়েস্ট একটা ফর্মুলা। এমপিটি ফর্মুলা বলতে আসলে কি বুঝায়? এমতে বুঝায় হইতেছে ম্যানার, ম্যানার, পিতে হচ্ছে প্লেস, টিতে হচ্ছে টাইম। এখানে একটা চমৎকার জিনিস আছে, অনেকে ভুল করে বসে, ঠিক আছে? যেমন ম্যানার বলতে বোঝানো হইতেছে তুমি যখন ভার্বকে হাও বা কিভাবে দিয়ে প্রশ্ন করবা, তারপরে যদি উত্তরটা পাও, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ ম্যানার যেটাকে বলি। ওই অ্যাডভার্ব অফ ম্যানার না ঠ্যানার এইসব তোমার জানার দরকার নেই, ওটা যে অ্যাডভার্ব এটা তোমার জানতে হবে। আবার প্লেস, হয়ার, ভার্বকে তোমাকে প্রশ্ন করতে হবে। আমি আবারও বলতেছি, কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে। ভার্বকে তুমি যদি প্রশ্ন করো, হয়ার দিয়ে উত্তর পাও, সেটা বললাম নাউন না, সেটা অ্যাডভার্ব। এই জায়গাটা আমাদের কাজ করতে হবে, আমি দেখাচ্ছি। টিতে টাইম, টাইম হচ্ছে হোয়েন, তুমি ভার্বকে প্রশ্ন করলে কখন, উত্তর পাইলে সেটা একটা অ্যাডভার্ব। তুমি যদি একটু দেখো, সেটা হচ্ছে হি গোজ স্কুল, হি গোজ টু স্কুল। দুইটা জায়গায় আমাদের স্কুল করা, তাই না? একটা হচ্ছে এইটাও স্কুল করা, এইটাও স্কুল করা। তাহলে হি গোজ স্কুল, সে স্কুলে যায়। কোথায় যায়? কোথায় যায়? স্কুলে যায়। তাহলে এইটা, এই স্কুলটা হইতেছে আমাদের অ্যাডভার্ব। কিন্তু টু আছে বলে যেহেতু এটা ড্যাপ ফর্মুলায় পড়ে গেছে, তাহলে এটা 100% নাও। যদি এটা এটাও অর্থ সে কোথায় যায়, স্কুলে যাচ্ছে, বাট টু স্কুল, সো টু থাকার কারণে ড্যাপ ফর্মুলায় পড়ে যায়, এটা হচ্ছে নাউন হয়ে গেছে। দ্যাটস দ্য ডিফারেন্স। যে তুমি যখন প্লেস নিয়ে কথা চিন্তা করবা বা প্লেস নিয়ে কোনো কাজ করবা বা প্লেস সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর দিবা, তখন এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। যেমন আমি তোমাকে একটু যদি প্রশ্ন করি, সেটা হচ্ছে হি কামস হোম, ঠিক আছে? হি কামস হোম, এই যে হোম, এটাও কি একটা অ্যাডভার্ব, বাট হি কামস টু হোম, এখানে হোমটা কি নাউন, ঠিক আছে? হি গোজ টু স্কুল, আমি যদি এরপর একটু লাগাই দিই লেট, তাহলে লেট কি বলতো? হি গোজ টু স্কুল লেট। তাহলে তুমি চিন্তা করো, এই লেটটা কি স্কুলের সাথে জড়িত, নাকি এই লেটটা গো এর সাথে জড়িত? গোজ লেট, হি গোজ লেট। আবার সেন্টেন্সের শেষে আবার তুমি এই জিনিসটা অফ করেও, এই জিনিসটা ঢাইকে রাখো, ঢাইকে রাখে বলো হি গোজ টু স্কুল, সেন্টেন্স কমপ্লিট। তাহলে তিনটা ধাপে আমি বলতে পারি লেটটা 100% হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব নির্ণয়ের কৌশল। আচ্ছা, ঠিক সেম জিনিস আমাদের যদি কিছু অপশন আমরা দেখি, সেটা হচ্ছে দ্য গার্ল ডান্স নাইসলি। আরে ভাই, নাইস একটা অ্যাডজেক্টিভ, এল ওয়াই আছে, তাহলে এটা 100% অ্যাডভার্ব। ইটস টাইম টু গো হোম, আমি আবারও বলতেছি ইটস টাইম টু গো হোম। তুমি দেখতেছো টু গো একটা ভার্ব,
টু গো একটা কি ভার্ব, এরপরে আছে হইতেছে আমাদের আন্ডারলাইন সেন্টেন্সের শেষে ইটস টাইম টু গো, কোথায় যাওয়ার জন্য সময় হয়েছে, কোথায়, হোম, এটা কি গো কে ভাব তুমি প্রশ্ন করতেছো কি WHERE হোয়ার দ্বারা, হোয়ার টু গো, হোম, তাহলে এটা হোম 100% অ্যাডভার্ব। কথা বোঝা গেছে? এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, প্লিজ ডোন্ট লুক ব্যাক টু ইয়োর পাস্ট, কাহিনী হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন মানে কি ল্যাঞ্জা, তাহলে লেস তুমি কাইটা দাও, আমার এইটুক নিয়ে কোনো টেনশনই নাই, ছোট করে ফেলাইছি আমার সেন্টেন্স, তাহলে এই পর্যন্ত আমার সেন্টেন্স, প্লিজ ডোন্ট লুক ব্যাক, লুক ব্যাক, পিছনে তাকিও না, তাহলে লুকটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে সেন্টেন্সের শেষে 90% শিওর আমি অ্যাডভার্ব। এখন তুমি চিন্তা করো এই ব্যাকটা কাকে মডিফাই করছে, ব্যাকটা কি প্লিজ কে মডিফাই করছে নাকি ব্যাকটা লুক কে মডিফাই করছে, লুক ব্যাক, তাহলে লুক কে মডিফাই করছে, তাহলে এটা 100% অ্যাডভার্ব। খুবই ইজি। হি ডাজন্ট লাইক কফি, নাইদার ডু আই, ভাই নাইদার আইদার এই সব প্রত্যেকটা জিনিস এগুলি মুখস্থ করতে হবে, আমি তোমাকে বলে দিব নাইদার আইদার মাইদার সব কিছুই হতেছে আমাদের অ্যাডভার্ব, এটা জন্মগতভাবে অ্যাডভার্ব, কিছু জিনিস আছে জন্মগত, এটা জন্মগতভাবে অ্যাডভার্ব, ঠিক আছে, নাইদার আইদার সবসময় মনে রাখবা, নাইদার আইদার এগুলি কি অ্যাডভার্ব। হি কাম টু অফিস লেট, সেই জিনিসটাই বললাম, হি গোজ টু স্কুল লেট, তাহলে ঠিক সেম জিনিসটাই লেট, লেট সেন্টেন্সের শেষে, আবার সেন্টেন্সটা এটা বাদ দিয়ে রাখো, সেন্টেন্স কমপ্লিট, হি কামস টু অফিস, ঠিক আছে, তাহলে আর একভাবে কিভাবে বলছি, লেট, এটা লেট কি হি লেট নাকি অফিস লেট নাকি কাম লেট, তুমি সেন্টেন্স পড়ে কি বুঝতেছো, হি কামস টু অফিস লেট, আসাটা হয় তার দেরি, সে দেরি না আসা দেরি হয়, তাহলে কাম একটা ভার্ব, ভার্বের সাথে রিলেশন, তাহলে এটা 100% অ্যাডভার্ব। এখন দেখো আমি নিচের দিকে এই প্রত্যেকটা ওয়ার্ড তুমি জানো, এগুলি ওয়ার্ড নতুন করে মুখস্থ করার কিচ্ছু নাই, প্রত্যেকটা ওয়ার্ড তুমি জানো, তোমাকে জাস্ট এটা একটু মাথায় ঢুকাইতে হবে, জানা এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব, এই কোনটা অ্যাডভার্ব অফ টাইম প্লেস ম্যানার এইসব জানারই দরকার নাই, তুমি জাস্ট জানবে এগুলি একটা অ্যাডভার্ব। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, এটা হচ্ছে সর্বাধিকবার পরীক্ষায় আসছে, এগুলি জানা ফরজ। যেমন আমি তোমাকে বললাম যে জন্মগতভাবেই হচ্ছে তারা অ্যাডভার্ব, এই দেখো এখানে সব কিছু লেখা আছে, হিয়ার দেয়ার আউটসাইড নিয়ার বাই ফার নিয়ার হেন্স দেন্স নাও দেন সুন টুডে বিফোর নেভার এভার ওফেন অ্যাগো টুমোরো ডেইলি অলওয়েজ সেলডম, হ্যাঁ সেলডম, এগুলি যদি জাস্ট 2-3 বার পড়ো তোমার অটোমেটিকলি মনের মধ্যে এটা ঢুকায় ফেলো, যেগুলি মুখস্থ করার কিছু নাই, এটা তুমি জাস্ট ঢুকাও যে সেলডম অ্যাডভার্ব, সেলডম একটা জন্মগতভাবে অ্যাডভার্ব, অলওয়েজ জন্মগতভাবে একটা অ্যাডভার্ব, বিফোর জন্মগতভাবে একটা অ্যাডভার্ব, নেভার জন্মগতভাবে একটা অ্যাডভার্ব, এই কথাটা জাস্ট বিশ্বাস করো, এইটাই বিশ্বাস করো। এখন দেখো আমরা একটু আরো 2 প্রকার অ্যাডভার্ব সম্পর্কে জানবো, আরো 2 প্রকার অ্যাডভার্ব সম্পর্কে জানবো, এই জিনিসটা প্রশ্নে আসছে, আমি আবারও বলতে চাই, বললাম অ্যাডভার্ব নিয়ে ডিটেলস পড়াচ্ছি না, আমি অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন শেখাচ্ছি। আচ্ছা, এখন দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে ভার্ব, ফ্রিকোয়েন্সি মানে কি কতবার, তাই না, কতবার হচ্ছে, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক কতবার, তাই না, কতবার, দ্যাট মিনস ভার্বকে তুমি যদি কতবার দিয়ে প্রশ্ন করো যেই উত্তর পাওয়া যায় সেটাই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওয়ান্স, টুয়াইস, আমি আমার চাচার বাসায় 2 বার যাই, দিনে 2 বার যাই, সপ্তাহে 2 বার যাই, মাসে 1 বার যাই, কতবার যাই, মাসে 1 বার যাই, তাহলে একবার কি অ্যাডভার্ব। এগেইন বা আবার, অলওয়েজ সবসময়, ওফেন প্রায়, নেভার কখনোই না, ইউজুয়ালি সাধারণত, জেনারেলি সাধারণত, সামটাইমস মাঝে মাঝে, লেয়ারলি হয়তো হঠাৎ, অকেশনালি মাঝে মাঝে, প্রত্যেকটাই কি প্রকাশ করছে, তোমার কতবার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি প্রকাশ পাচ্ছে, তাহলে এগুলি অবশ্যই অ্যাডভার্ব। আই ইট টুয়াইস এ ডে, ভাই কয়বার খাই, 2 বার খাই, তাহলে এটা দেখার সাথে সাথে অ্যাডভার্ব দাগাই দিতে পারবা, তোমার যদি এই বিশ্বাসটা থাকে, ইমান আনো, বিশ্বাস করো যে এগুলি হচ্ছে অ্যাডভার্ব, মুখস্থ করার দরকার নাই। আই উইল বি ডুইং দ্য সেম থিং টুমোরো এগেইন, আবার করব, কি করব, আবার করব, তাহলে আবার এগেইন, তুমি যদি এটা বিশ্বাস থাকে এগেইন অ্যাডভার্ব সরাসরি দাগাই দিতে পারতেছো। আই অফেন ভিজিট মাই আঙ্কেলস, আমি প্রায়ই আমার আঙ্কেল ভিজিট করি, তাই না, তাহলে অফেনটা কি অ্যাডভার্ব, তার মানে তোমাকে আমি বলতেছি এই জিনিসগুলো বললাম কোনো রুলস এর মধ্যে তুমি আনতে পারবা না, কিংবা রুলস চাইলেও তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না যদি না তোমার এই বিশ্বাসটা থাকে যে ওফেন এগেইন টুয়াইস এগুলি জন্মগতভাবে অ্যাডভার্ব, তাহলে আমাকে অ্যাডভার্ব দাগাইতে হবে। ওকে, আচ্ছা, এছাড়া তুমি এটুক দেখলেই বোঝা যায় যে ওফেন ভিজিট, আই ওফেন তো হয় না, আবার ওফেন আঙ্কেল হোম হয় না, ওফেন ভিজিটের সাথে যুক্ত, ওফেন কার সাথে যুক্ত, ভিজিটের সাথে যুক্ত হয়, তাহলে ওফেন জন্মগতভাবে অ্যাডভার্ব হবে, এটা স্বাভাবিক। অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে কতটুকু বোঝাচ্ছে বা কত পরিমাণ বোঝাচ্ছে, ভার্বের পরিমাণ বা বুঝাইলেই সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি হয়ে যায়। দেখো
এখানে এক্সাম্পল গুলা দিয়ে দিছি, এক্সাম গুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে। আই কোয়াইট এগ্রি উইথ ইউ। এখন তুমি যদি কোয়াইট তুমি যদি এর মধ্যে না পড়ে বুঝো যে কোয়াইট হচ্ছে আসলে জন্মগতভাবে একটা অ্যাডভার্ব, তুমি পরীক্ষার দাগাইতে পারবে না। আবার অনেকে কোয়াইটের শব্দ অর্থ না, আমি পরিপূর্ণভাবে তার সাথে এগ্রি করি। হিয়ার দ্য ওয়ার্ড কোয়াইট ইজ এ অ্যাডভার্ব। কেমনে জানলাম? উই যে কোয়াইট, কই 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 কই, এখানে কি কোয়াইট লেখা আছে না? হ্যাঁ, এই যে কোয়াইট। এই যে ভেতরের এক্সাম্পল গুলা জাস্ট তুমি বললাম প্রত্যেকটা ওয়ার্ড জানো। এখানে ওয়ার্ড আমি আবারও বলতেছি, মুখস্থ করার কিছু না, এখানে বিশ্বাসের বিষয়। যে অলমোস্ট এটা অ্যাডভার্ব, মনের মধ্যে ঢুকাও। এনাফ এটা অ্যাডভার্ব, কোয়াইট এটা অ্যাডভার্ব, ভেরি, টু, মাচ, লিটল, রাদার, ফুললি, পার্টলি, হোললি, কমপ্লিটলি, টোটালি, ডিপলি, হাউ, ডাব্লিউএইচ ওয়ার্ড, এগুলি অ্যাডভার্ব। হ্যাঁ, ডাব্লিউএইচ ওয়ার্ড এর একটা পার্ট আছে প্রোনাউন হিসেবেও বসে, সেটা ডিফার করে যে সেটা ভার্বের আগে পিছে কিনা, দ্যাটস ইট। তো এটা নিয়ে পরে কথা হবে, সমস্যা নেই। এখন আসো, সেটা হচ্ছে আমাদের কিছু কনফিউজিং অ্যাডভার্ব আছে, এগুলি মুখস্থ রাখতে হবে। আমি বলে দিছি এগুলি একদম টানা মুখস্থ থাকতেই হবে একদম সাথে সাথে, তাইলে আর জীবনে তুমি অ্যাডভার্বের মধ্যে গুলাবা না। এগুলি যদি তুমি মুখস্থ করো, এটা আজীবন তোমার কাজে লাগবে। অলওয়েজ, ওফেন, সেলডম, স্টিল, নেভার, এভার, ওয়েল, নাও, অলমোস্ট, কোয়াইট, ইনডিড, পারহ্যাপস, অ্যাজ, অ্যাকর্ডিং, সো, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই প্লাস ডাব্লিউএইচ ওয়ার্ড। ঠিক আছে? এখন হ্যাঁ ঠিক আছে, ওয়েল এবং ডাব্লিউএইচ ওয়ার্ডটা কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে বসে, বাট বাকি সব ক্ষেত্রে সে কি বসে? অ্যাডভার্ব হিসেবে বসে। আই এম কোয়াইট শিওর, তাহলে আই এম শিওর, শিওরটা কি ভাই? অ্যাডজেক্টিভ। তাহলে কোয়াইট অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তুমি এইভাবেও পারবা, যদি বেসিক নিয়মটা যখন তুমি স্ট্রং হয়ে যাবে পারবা, কিন্তু প্রথম প্রথম একটু মুখস্থ চেষ্টা করো। আচ্ছা, এখন আমাদের এই রুলটা খুব সমস্যাযুক্ত একটা রূপ, সেটা হচ্ছে প্রিপোজিশন অ্যাজ অ্যাডভার্ব। প্রিপোজিশন এর অ্যাডভার্ব কখন হয়, প্রিপোজিশন কখন অ্যাডভার্বে পরিণত হয়? তুমি সহজভাবে দেখতেছো যে প্রিপোজিশন আসলে বুঝো, প্রিপোজিশনটা আসলে বুঝো কি হয়, যে প্রিপোজিশন, তাহলে পজিশন এর আগে প্রি, মানে কোনো কিছুর পজিশনের আগে বসে প্রিপোজিশন। কার আগে বসে? নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। এখন তুমি দেখলা একটা সেন্টেন্সে নাউন অথবা প্রোনাউন কি নাই? নাই। নাউন অথবা প্রোনাউন হচ্ছে নাই। তাহলে নাউন অথবা প্রোনাউনের আগে প্রিপোজিশন বসানোর কথা। তাহলে ভাই নাউন প্রোনাউন নাই, তাহলে প্রিপোজিশন কেন বসলো? তুমি দেখলা তার আগে আবার একটা ভার্ব আছে, তার মানে ভার্বের পরে প্রিপোজিশন বসছে, তখন সেই প্রিপোজিশনটা অ্যাডভার্বে পরিণত হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? প্রিপোজিশন, প্রিপোজিশনের কাজই হইতেছে নাউন প্রোনাউনের আগে বসা, পজিশনে, আগের পজিশনে বসা। প্রি মানে বুঝতেছো আগে। তাহলে তুমি দেখলা যে নাউনও নাই, প্রোনাউনও নাই, নাউন ফ্রেজ নাই, প্রোনাউন ফ্রেজ নাই, কিন্তু প্রিপোজিশনের আগে ভার্ব আসছে, তখন এই প্রিপোজিশনটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। যেরকম প্লিজ গো ইন, প্লিজ কাম ইন। তাহলে এখানে ইনটা কি? ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে ইনটা কি? ইনটা কি প্রিপোজিশন? না রে বাবা। তো ইনের তো প্রিপোজিশন এলে এরপরে নাউন প্রোনাউন কই আছে? নাই, উধাও। কিন্তু আগে তো একটা ভার্ব আছে, তাহলে 100% এটা একটা অ্যাডভার্ব। আচ্ছা, আই ক্যান সে হাউ আই ডিড ইট, এটা আসলে উপরের নিয়ম, এখানে লেখা হয়ে গেছে। আই ক্যান সে, আমি বলতে পারি না হাউ আই ডিড ইট, আমি এটা কিভাবে করলাম। তাহলে অপশনে আসলে কি কি আছে? অপশনে এ আছে হচ্ছে নাউন আছে, অপশন বি তে আছে হচ্ছে প্রোনাউন আছে, অপশন সি তে আছে হইতেছে তোমার ধরো অ্যাডভার্ব, আর অপশন ডি তে আছে হইতেছে প্রিপোজিশন। এখন তুমি 100% বুঝতে পারছো ইটস নট এ নাউন এবং ইটস নট এ প্রিপোজিশন, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড কখনো প্রিপোজিশন বা নাউন হিসেবে বসে না। আইদার সে প্রোনাউন হবে, নাহলে আইদার সে অ্যাডভার্ব হবে। হ্যাঁ, আইদার সে প্রোনাউন হবে অথবা আইদার সে অ্যাডভার্ব হবে। এখন তুমি একটা জিনিস দেখো, প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে সর্বনাম। সহজ কথায় বলি, প্রোনাউন কি? নাউনের পরিবর্তে বসে। তাহলে তুমি এখানে একটা নাউন যদি বসাও, আই ক্যান সে হাউ আই ডিড ইট, এখানে কি কোনো নাউন দ্বারা প্রতিস্থাপন তুমি করতে পারতেছো? হাউ আই ক্যান সে হাউ আই ডিড ইট, এখানে কি তুমি নাউন দ্বারা কোনো কিছু প্রতিস্থাপন করতে পারতেছো? তুমি যদি প্রশ্ন করতে এরকম যে হোয়াট ইজ ইট, দেখো তো হোয়াট ইজ ইট, তাহলে এই হোয়াট এটা কি হয়? সরাসরি প্রশ্ন করতেছে না, সরাসরি প্রশ্ন করতেছে না, কথাটা খুব সুন্দর করে বুঝো। এখানে হোয়াটটা কি? এটা একটা প্রোনাউন। কি প্রোনাউন?
প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন, একটা রিলেটিভ প্রোনাউনও বলা যায়, আবার তোমার কোশ্চেন মার্কের প্রোনাউনও বলা যায়। বাট এই জায়গাটায় আমরা হাউটাকে প্রোনাউন বলতে পারি না। কেন পারি না? তুমি একটা জিনিস সুন্দরভাবে চিন্তা করো। আই ক্যান সে হাউ আই ডিড ইট। তুমি যদি দেখো যে কখনো দুইটা ক্লজ কে যুক্ত করতেছে WH ওয়ার্ড, আমি আবারও বলতেছি, দুইটা ক্লজ বা দুইটা ফ্রেজ, এই পাশে আই ক্যান সে একটা ক্লজ, আই ডিড ইট একটা ক্লজ, দুইটাই ক্লজকে যুক্ত করতেছে, সেটা 100% অ্যাডভার্ব হবে। আই রিপিট, এখানে কোনো ক্লজ আছে? নাই। এখানে হোয়াট ইজ ইট, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, আমি এভাবে বললাম হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, বা আমি আর একটু বড় করে লিখলাম হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর ড্রেস। হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর ড্রেস। তুমি বললাম এই যে হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর ড্রেস, এই জায়গাটায় একটা কোশ্চেন মার্ক থাকতেছে, কোশ্চেন মার্ক থাকতেছে। প্রোনাউন পড়ার সময় এটা আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তুমি আপাতত এইটা বুঝো যে WH ওয়ার্ড কখন অ্যাডভার্ব হিসেবে বসতেছে। আই ক্যান সে, আমি বলতে পারি না। কিভাবে? আই ডিড ইট। তুমি চিন্তা করো কিভাবে, কিভাবে এটা কার সাথে সংযুক্ত, কিভাবে করার সাথে সংযুক্ত, তাহলে করা একটা ভার্ব, তাহলে এটা অ্যাডভার্ব। ইভেন আর একটা ট্রিক্স আমি বলতেছি, যখন তুমি দেখতেছো দুইটা ক্লজকে সে যুক্ত করতেছে, সে একটা অ্যাডভার্ব হিসেবে বসতেছে। আশা করি এটা বুঝতে পারতেছো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, আসো তাহলে আমরা প্রিপোজিশনের অ্যাডভার্বের মধ্যে আর একটা সমস্যা আছে, সেই সমস্যাটা খুব চমৎকার করে আমাদের মাথায় রাখতে হবে। এই জায়গাটা আমাদের একটু সমস্যা হয়, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব। ঠিক আছে, দেখো আমি যদি তোমাকে প্রশ্ন করি, সেটা হইতেছে, প্রশ্নটা হচ্ছে এরকম, দ্য moral law is above to the civil law, above to the civil law. হ্যাঁ, the moral law is above to the civil law, এই প্রশ্নটা মধ্যে অ্যাবোভটাকে আন্ডারলাইন করা আছে। এখন অ্যাবোভ জানতে চাইছে যে অ্যাবোভটা কোন পার্টস অফ স্পিচ। এখন তুমি বুঝতে পারতেছো যে প্রশ্নে অ্যাবোভ মানে আসলে উপরে বুঝাইছে। তোমার কাছে মনে হইতে পারে উপরে মানে হইতেছে প্লেস, তার মানে এটা বোধহয় মেবি অ্যাডভার্ব। নো, যখন অ্যাবোভ বা মোরাল ল ইজ অ্যাবোভ বা সামথিং যদি এই পর্যন্ত থাইমে যাইতাম, তাহলে অ্যাবোভটা 100% ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্বই হইতো। তুমি যখন দেখতেছো যে অ্যাবোভ দিয়ে বা অ্যাডভার্বিয়াল কোনো ওয়ার্ড দিয়ে বা যে কোনো আন্ডারলাইন করে একটা ওয়ার্ড দিয়ে তুলনা বুঝাইতেছে, কি বুঝাইতেছে মনে রাখতে হবে, তুলনা বুঝাইতেছে, তাহলে 100% সেটা আমাদের প্রিপোজিশন হবে। কি হবে? প্রিপোজিশন হবে। কথা মনে থাকবে। তুমি যদি এখন বলো ভাই এটা তুলনা কিভাবে বোঝায়, তুমি জাস্ট চিন্তা করো যে অ্যাবোভ দিয়ে, এই যে কার অ্যাবোভ? সিভিল ল এর অ্যাবোভ, তাহলে মরাল ল আর সিভিল ল এই দুইটার মধ্যে তুলনা বুঝাইতেছে কিনা? হ্যাঁ, বুঝাইতেছে। তাহলে এইটা 100% একটা প্রিপোজিশন হবে। 100% কি প্রিপোজিশন। মনে থাকবে আশা করি। আমি তোমাকে আর একটা বই থেকে আর একটা উদাহরণ দিই, তাহলে তুমি আরো একদম ক্লিয়ার হয়ে যাবা। সেটা হচ্ছে, দেখো, হি স্টুড, এই প্রশ্নগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ। হি স্টুড বিফোর মি। এখন আন্ডারলাইন করা আছে বিফোর, তাহলে বিফোরটাকে তুমি কিভাবে দেখাবা? বিফোর তো তুমি এর আগে ভেতরে পড়ে আসছো অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব? না, আমাকে দেখতে হবে হি স্টুড বিফোর মি, আমার সামনে। তাহলে এইখানেও তুমি দেখতেছো যে এই বিফোর কার সামনে? আমার সামনে। তাহলে হি এবং মি এই দুইটার মধ্যে একটা তুলনা বোঝাচ্ছে। তুলনা মানে যে সবসময় তোমাকে একটার উপর আর একটা এইভাবে রাখতে হবে তা না।
তুলনা মানে তোমার দেখতেছো দুইজনের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, সে আমার, আমি তার সামনে না সে আমার সামনে, সে আমার সামনে, তাহলে এইটাও বললাম ওয়ান কাইন্ড অফ তুলনা। যেহেতু তুলনা বুঝাইতেছে তাহলে এটাও বললাম প্রিপোজিশন। আর একটা উদাহরণ দিব তোমাকে, ঠিক আছে? আমি তোমাকে আর একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে এরকম যে সাডেনলি, 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 তাহলে সাডেনলি 100% কি একটা অ্যাডভার্ব, যেহেতু এল ওয়াই আছে। সাডেনলি ওয়ান অফ দ্য হুইলস, ওয়ান অফ দ্য হুইলস কেম অফ, আন্ডারলাইন করা অফের আগে। তাহলে তোমাকে আমি একটা জিনিস পড়াইছিলাম না, অফ হিসেবে তো প্রিপোজিশন, হিসেবে কি প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশনের পরে কি আছে আমার নাউন প্রোনাউন নাই, কিন্তু আগে একটা কি আছে ভার্ব, তাহলে এটা কি হইতে বাধ্য, অ্যাডভার্ব হইতে বাধ্য। আর একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে হি ওয়েন্ট ডাউন দ্য রোড, ঠিক আছে? হি ওয়েন্ট ডাউন দ্য রোড। খেয়াল করো এখানে ডাউনটা হইতেছে আন্ডারলাইন করা আছে, তাহলে ডাউনটা কি দিব, অ্যাডভার্ব দিব নাকি প্রিপোজিশন দিব না কি দিব, আসলে জিনিসটা কি খেয়াল করো। হি ওয়েন্ট ডাউন, হি ওয়েন্ট ডাউন, যদি এই দা রোড না থাকতো তাইলে সেই ডাউনটা অ্যাডভার্ব হইতো, কিন্তু আমি দা রোড দিয়ে দিছি, দা রোড, হি ওয়েন্ট দা রোড, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। এখন তুমি বুঝো সে ওয়েন্ট ডাউন, নিচে আসলো, কোথা থেকে নিচে আসলো, দা রোড, হি ওয়েন্ট দা রোড, রোড থেকে নিচে আসলো। তাহলে কোনো কিছু রোডের সাথে তোমাকে নিচে আসার তুলনা করা হইতেছে। সে পাহাড় থেকে নেমে আসলো, সে আকাশ থেকে নেমে আসলো, সে ছাদ থেকে নেমে আসলো, সে এত তলা থেকে নেমে আসলো, তাহলে নেমে আসাটা তুলনা করা হইতেছে কখনো ছাদ থেকে, কখনো আকাশ থেকে, কখনো রোড থেকে, কখনো পাহাড় থেকে, কখনো কততম তালা থেকে, কখনো ছাদ থেকে। এই যে তুলনাটা হওয়ার কারণেই ডাউনটা প্রিপোজিশন হয়ে গেছে, ডাউনটা কি হয়ে গেছে, প্রিপোজিশন হয়ে গেছে, ঠিক আছে? যেমন আমি আর একটা উদাহরণ দেই, সেটা দিলে একদম তুমি ক্লিয়ার হয়ে যাবা। দাঁড়াও, আর একটা উদাহরণ দেই হচ্ছে এভাবে, সেটা হচ্ছে দা, দা সান, the earth moves round, একটা উদাহরণ, এখানে রাউন্ড আন্ডারলাইন করা, আর একটা হইতেছে the earth moves round the sun, এখানে রাউন্ড আন্ডারলাইন করা। এখন তুমি ভিডিওটা পজ করে কমেন্ট করো যে এটা ধরো কোশ্চেন নাম্বার সে টু সে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, এটা 2, তাহলে একের কি হবে, 2 এর কি হবে, লেখো 1 ডট এত 2 ডট এত, পজ করো লেখো, লেখছো। তাহলে যখন তুমি দেখতেছো দ্য আর্থ মুভস রাউন্ড, ঘুরে, তাহলে তুমি বুঝতেই পারতেছো সেন্টেন্সের শেষে মুভস এর সাথে জড়িত দ্য আর্থ রাউন্ড নাকি মুভস রাউন্ড, সেন্টেন্সে কি বোঝানো হয়েছে, মুভস রাউন্ড, তাহলে এটা 100% হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কিন্তু তুমি যদি দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ঘুরতেছে, কার সাপেক্ষে ঘুরতেছে, কার সাপেক্ষে, দা সানের সাপেক্ষে, তাহলে দা সানের সাপেক্ষে দা আর্থ ঘুরতেছে, তাহলে দুইজনের মধ্যে একটা তুলনা হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রিপোজিশন, দ্যাটস ওয়াই এটা কি প্রিপোজিশন। তার মানে আমাদের যে মেইন নিয়মটা সবসময় বুঝতে রাখতে হবে যে কোনো অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বা কোনো ওয়ার্ড দ্বারা যদি তুলনা বা সাপেক্ষতা বোঝায়, তুলনা বা সাপেক্ষতা বোঝায়, তাহলে সেটা 100% প্রিপোজিশন হবে। সেটা ভার্বের সাথে থাকুক, ভার্ব বাদে থাকুক, সেটা সেন্টেন্সের শুরুতে থাকুক, সেন্টেন্সের মাঝে থাকুক, সেন্টেন্সের শেষে থাকুক, ডাজন্ট ম্যাটার। এই যে তুলনা এবং সাপেক্ষতাই তোমাকে জাস্ট একটু ধরতে হবে এবং এটা প্র্যাকটিস করার মাধ্যমে তুমি বুঝে যাবা। আচ্ছা চলো আমরা আমাদের লাস্ট যে নিয়মটার মধ্যে চলে আসি। আমাদের সবচেয়ে কনফিউশন হয় যেখানে অ্যাডজেক্টিভ ভার্সেস অ্যাডভার্ব, কখন আমরা অ্যাডজেক্টিভ হয় কখন অ্যাডভার্ব হয় সেটা আমরা দাগাই। দেখো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবো। হি ইজ এ ফাস্ট রানার, ড্যাপ ফর্মুলা,
রানার একটা নাউন, তাহলে 100% এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বাট হি রানস ফাস্ট, ভার্ব ফাস্ট, সেন্টেন্সের শেষে ফাস্ট, কে ফাস্ট, হি ফাস্ট না রান ফাস্ট, রান ফাস্ট, তাহলে এটা 100% অ্যাডভার্ব। তোমাকে বুঝতে হচ্ছে দুই জায়গায় ফাস্ট আছে। আচ্ছা, এক নাম্বার হয়ে গেল। দুই নাম্বার আসো, দেয়ার আর মেনি হার্ড কোশ্চেন্স ইন দ্য এক্সাম। হার্ড হচ্ছে আন্ডারলাইন করা, হার্ড কোশ্চেন্স, মেনি হার্ড কোশ্চেন, এটা হচ্ছে ডিটারমিনার, কোশ্চেন্স এটা হচ্ছে নাউন, তাহলে নাউন আর ডিটারমিনার মাঝখানে 100% অ্যাডজেক্টিভ হবে, কারণ এটা হার্ড কি, কোশ্চেন হার্ড নাকি এক্সাম হার্ড নাকি দে আর হার্ড? অবশ্যই কোশ্চেন হার্ড। সেন্টেন্স পড়ে বুঝতেছো, সেন্টেন্স যদি নাউন হয় নাউনের সাথে কার সম্পর্ক থাকবে, অ্যাডজেক্টিভ। বাট আই স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম, ভাই ফর দ্য প্রিপোজিশন এইটুক বাদ দিয়ে দাও, এটা হচ্ছে লেস। আই স্টাডিড হার্ড, এখানে ফুল স্টপ লাগাও, তাহলে স্টাডিড হার্ড, হার্ড কি আই হার্ড না স্টাডি হার্ড, স্টাডি হার্ড, স্টাডিড কি ভার্ব, তাহলে ভার্বের সাথে কার কানেকশন থাকবে, রিলেশন থাকবে, অ্যাডভার্বে। এই প্রশ্নটা বেশ আছে, হি ইজ ওয়েল আর হি প্লেজ ওয়েল। সবসময় মনে রাখবা ওয়েল হইতেছে এমন একটা শব্দ যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুই ভাবে বসতে পারে। এখানে ইজটা কি, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে বসছে, তাহলে এটা অবশ্যই 99% ক্ষেত্রে অ্যাডজেক্টিভ। আরো ক্লিয়ার হই, ওয়েল কি ইজ ওয়েল নাকি হি ওয়েল, হি ওয়েল, তাহলে এটা 100% অ্যাডজেক্টিভ। উপর দিকে আসো, পরেরটা আসো, হি প্লেজ ওয়েল, সে ভালো খেলে। তুমি বলো তো ওয়েল এখানে শেষে আসছে, এটা হচ্ছে এম ভি, এটা বললাম লিঙ্কিং ভার্ব না, এটা মেইন ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্বের পরে বসছে। আচ্ছা 90% শিওর আমি এটা অ্যাডভার্ব। এরপর আসো, হি ওয়েল, হি ওয়েল নাকি প্লেজ ওয়েল, সেন্টেন্স পরে বুঝতেছো প্লেজ ওয়েল, তাহলে প্লেজ হচ্ছে ভার্ব, তাহলে ওয়েলটা কি 100% অ্যাডভার্ব। এই নিয়মগুলা আধা ঘন্টা ধরে যে নিয়মগুলা পড়াইলাম, এইটা যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, এটা আইডেন্টিফিকেশন শেষ। এখন তোমার কাজটা কি দেখো, এরপরে আমি সুন্দর কিছু প্র্যাকটিস, এর যে পিডিএফটা দিয়ে দিছি, অবশ্যই এটা শীটটা প্রিন্ট করে পড়ো, এটা বুঝে বুঝে জাস্ট সলভ করবা, বুঝে বুঝে একটু সলভ করবা, বুঝে বুঝে সব প্র্যাকটিস গুলো যদি কেউ সলভ করে, অ্যাডভার্ব নিয়ে তার একটু সময় নিয়ে লাগবে, বাট অ্যাডভার্ব নিয়ে তার আর জীবনেও একটা প্রবলেম হবে না। আমার ক্লাস করছো, আইডেন্টিফিকেশন শিখছো, এরপরে একটু সময় নিয়ে এই যে পিডিএফ এর যেই প্র্যাকটিস গুলা দিয়ে আছে, পিডিএফ এর প্র্যাকটিস গুলো সলভ করে ফেলবা, একটা অ্যাডভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। বেস্ট অফ লাক।